ভারতীয় মেঘালয় থেকে বেয়ে আসা পানি এবং অন্যান্য বিভিন্ন ছড়া থেকে সম্মিলিত পানি এখানে এসে মিলিত হয় এবং এই রাবার ড্যামের কারণে এখানে পানিগুলো জমা হয়ে এক পাশে পানি জমে থাকে, অন্য পাশে শুকনা। যে দেখুন মেঘালয়ের পাহাড়, সবাই মজা করছে রাবার ড্যামের উপরে। গণেশ্বরী নদী এটি, এক পাশে শুকনো ধুধু মরুভূমির মতো বালুচর। কেউ বালু সংগ্রহ করছে, কেউ বেড়াতে এসেছে, কেউ নিজ নিজ কর্মব্যস্ততায় দিন পার করছে। বাংলার সাহিত্য বলেন, কাব্য বলেন, অথবা বাংলাদেশের রূপ সৌন্দর্য, তার এক বিশাল অংশ জুড়ে রয়েছে বাংলার নদ নদী। আমাদের মধুসূদনের কপোতাক্ষ নদ কিংবা নজরুলের পদ্মার ঢেউরে, জীবনানন্দ দাশের রূপসী বাংলার নদী কিংবা রবীন্দ্রনাথের সোনার তরী। নদী বাংলার মানুষের জীবন, প্রকৃতি এবং প্রেমের প্রতীক। নদীমাতৃক বাংলার রূপ ও হৃদয় স্পন্দন কবিদের লেখনীতে চিরকাল জীবন্ত হয়ে আছে। মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসে নিজের দেশের কপোতাক্ষ নদের স্মৃতিচারণ করে লিখেছিলেন, সতত হে নদ তুমি পরমোর মনে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় নদী প্রেমের প্রতীক, আবার কখনো তিনি নদীকে জলের রানী বলে সম্বোধন করেছেন, যেমন সোনার তরী বা রূপনারায়ণের কুলে। কাজী নজরুল ইসলাম পদ্মার ঢেউরে কবিতায় পদ্মা নদীর চঞ্চল ও বিধ্বংসী রূপ তুলে ধরেছেন। জীবনানন্দ দাশ তার বাংলার নদী, জলের গন্ধ এবং নদীর তীরবর্তী প্রকৃতির বর্ণনা দিয়েছেন আবার আসিব ফিরে কবিতায়। আধুনিক কবিগণ আমিনুল ইসলামের মতো কবিরা নদীর রূপ প্রকৃতি নিয়ে লিখেছেন, যেমন মহানন্দা এক সোনালী নদীর নাম, কিংবা তিতাস একটি নদীর নাম, অথবা প্রণয়ী নদীর কাছে। যাই হোক, নদ নদী বাংলাদেশের প্রাণ, নদ নদী বাংলার সৌন্দর্যের আধার। আর সময় পেলে বাংলার বিভিন্ন নদ নদী ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।